আরে আমার বাঙালি বন্ধুরা কোথায় গেল? আপনাদের আজকে একটা জবরদস্ত বিজনেস শুরু করার গল্প বলবো। আরে আরে কি হলো, বিজনেস শুনেই পালাচ্ছেন যে? মশাই, এটা শুধুই বিজনেস নয়, এটা খাওয়ার বিজনেস, খাওয়ানোর বিজনেস। শুনুন না একটু মন দিয়ে, এ কোনো ছোটোখাটো বিষয় নয়। খাইয়ে একেবারে কোটিপতি হওয়ার গল্প বলবো। কি একটু দাঁড়ালেন মনে হলো? বেশ, এই না হলে বাঙালি। খাওয়া বা খাওয়ানোর আলোচনায় বাঙালির আগ্রহ তো আকাশ ছোঁয়া, সে আর বলতে বাকি রাখে না। কিন্তু তার ওপর যদি কথা হয় তা দিয়ে কোটি টাকা রোজগারের, তাহলে আগ্রহ পাবে না এমন মানুষ আছে বলে অন্তত আমার তো মনে হয় না। যদিও আজ আমরা আমাদের কোনো বাঙালিয়ানা খাবারের কথা বলবো না, আজ চলে যাই একেবারে একটা পাহাড়ি খাবারে। তবে আজ আর সে শুধু পাহাড়ি নেই, পাহাড়ে তার প্রথম প্রকাশ হলেও এখন ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে সমুদ্র সর্বত্র। কি সেটা? সেটা আর কিছুই নয়, সেটা হলো আমার আপনার আমাদের সকলের প্রিয় মোমো। আর মোমোর সেরা ঠিকানা কি? ওয়াও মোমো। যেখানকার মোমো মুখে দিলেই একটাই শব্দ আপনার অন্তর থেকে বেরিয়ে আসবে, ওয়াও। ওয়াও মোমো সাকসেস স্টোরি। আগামী বেশ কিছু এপিসোডে আমরা এই নিয়েই নানান গল্প করব আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মোমো শব্দের অর্থ হল মাংসে ভরা ভাপা ময়দার পুডিং বিশেষ। এটি একটি তিব্বতী খাদ্য। মোমো তিব্বত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও ভারতেও অত্যন্ত জনপ্রিয়। প্রথাগতভাবে এই খাদ্য তৈরির সময় চমড়ি গাইয়ের মাংসকে পুর হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ভারতে মুরগির মাংস দিয়ে তৈরি মোমোই বেশি জনপ্রিয়। আমিষ মোমোর পাশাপাশি নিরামিষ মোমো হয়ে থাকে। মূলত তুলাধর জাতির মধ্যে মোমো প্রথম ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবসায়ীরাই তিব্বত থেকে এটি প্রথম কিনে নিয়ে আসেন। যেহেতু নেপালে মহিষ সহজলভ্য, তাই তারা মোমোর পুর হিসেবে মহিষ মাংসের কিমাই সর্বদা ব্যবহার করত। যদিও এটি নেপালের ব্রাহ্মণ ও ছেত্রী সম্প্রদায়ের কাছে নিষিদ্ধ ছিল। নেপালের জন আন্দোলনের পরপরই 90 দশকের মাঝামাঝি পর্যন্ত নেওয়ার সম্প্রদায়ের কাছে এটি অন্যতম জনপ্রিয় প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। নিজেরাই প্রাত্যহিক মিল হিসেবে তারা এটি খেতেন। পরবর্তীকালে কাঠমান্ডু থেকে ব্যাপক মাইগ্রেশনের ফলে 2000 সালের মাঝামাঝি ভারতের সমস্ত মেগা সিটিতে এই খাবারটি ছড়িয়ে পড়ে। 2018-তে এই মোমো আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপের অন্যান্য অনেক দেশের আনাচে কানাচে প্রবেশ করে গেছে। একটি দেশের কোনো লোকাল খাবার সাধারণত এতটা জনপ্রিয়তা পায় না যতটা এই মোমো পেয়েছে। বলতে গেলে এটি এখন বিশ্বের প্রায় 60% দেশেই পাওয়া যায়। বন্ধুরা, এই মোমোকে আবার পাহাড়ি পিঠে হিসেবেও সম্বোধন করা হয়, যদিও এতে কিন্তু গুড় বা নারকেলের কোনো ছোঁয়াই থাকে না। হয়তো বানানোর পদ্ধতির কারণেই একে পিঠের সঙ্গে তুলনা করা হয়। ময়দার আবরণের ভেতরে আমিষ বা নিরামিষ পুর দিয়ে মুখ বন্ধ করে পিঠের মতো ভাপিয়ে এগুলো তৈরি হয়। নানান আকৃতি দেওয়া হয় এদের, যেমন আমাদের পুলি পিঠের মতো বা গোলাকার খানিকটা জামরুলের মতো, আরও আরও অনেক রকমের। আর খেতে হয় চাটনিতে লাগিয়ে, সঙ্গে গরম গরম স্যুপ। আমাদের পিঠের মতো একে আবার ঠান্ডা হতে দিলে চলবে না। আসলে ঠান্ডা দেশের লোকের পছন্দের কারণেই হয়তো এরকম হয়েছে। সেই জন্যই দার্জিলিং বা সিকিমে গেলে দেখবেন ফুটপাতে মোমো বিক্রি হয়। বলতে দ্বিধা নেই, তার স্বাদ ও অসাধারণ। কিন্তু এইভাবে প্রথাগত টেস্টের বাইরে মোমোকে আর কিভাবে পরিবেশন করা যেতে পারে, তার জন্য চাই মোমোর ওপর গবেষণা। গবেষণার ফলও হতে হবে চমৎকার। তবে এমন জায়গা কোথায় আছে বলুন তো আমাদের দেশে, যেখানে মোমোকেই আমরা পাবো নানান রকম স্বাদে? পিৎজাকে যেমনভাবে ডমিনোজে পাই বা ফ্রায়েড চিকেনকে কেএফসিতে পাই, আছে আছে মোমোর জন্যও আছে মশাই, ওয়াও মোমো। এই ধরনের আউটলেটগুলো অতি সামান্য খাবারটির ওপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমাদের স্বাদ অনুযায়ী নতুন রকমের মোমো সৃষ্টি করে। আচ্ছা বন্ধুরা, একবার ভাবুন তো, এই ওয়াও মোমোর বুদ্ধি কার মাথায় এলো প্রথম? কিভাবে, কোথায় শুরু হলো এই ব্যবসা, আর কিভাবেই বা সাফল্য এলো? সব জানবো ওয়াও মোমোর সম্পর্কে। কেমন আছেন সবাই? আমি তো দারুণ আছি, থাকবো নাই বা কেন বলুন? আপনাদের সঙ্গে যে এখন মোমোর গল্প চলছে আমার, খারাপ কি থাকা যায়? না না, মোমো নামটা শুনেই সেই ভয়ঙ্কর জীবন নেওয়া মোবাইল গেমের কথা ভেবে চমকে যাবেন কেন? মোমো বলতে সুস্বাদু খাবার যে মোমো, তার কথাই বলছি।
যা মুখে দিলেই মনটা বলে ওঠে ওয়াও। তাই নানান ধরনের মোমোর সেরা ঠিকানার নামটাও ওয়াও মোমো। এই ওয়াও মোমো বানানোর প্ল্যানটা এলো কি করে মাথায়, কিভাবেই বা সে এত সাফল্য পেল, সেই সব কথা নিয়েই আজ আমাদের আলোচনা হবে। এমনিতে আজকাল মোমোর জনপ্রিয়তা যে হারে বেড়েছে, প্রতিটা গলিতে বা রাস্তার মোড়ে একটা না একটা মোমোর দোকান তো আমরা হামেশাই পেয়ে যাই। তাহলে এই ওয়াও মোমোর বিজনেসে আলাদা বাহাদুরি কি ছিল, যার জন্য এটা 1200 কোটি টাকার কোম্পানিতে পরিণত হলো? আসলে গল্পটাই না একদম ওয়াও গল্প। তাহলে আর দেরি না করে চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। 2016 সালে আমাদের দেশে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি ইন ইন্ডিয়ার মার্কেট সাইজ ছিল প্রায় 3 লাখ কোটি, এবং অনুমান করা হচ্ছে যে 2025 অবধি সেটা পৌঁছে যাবে প্রায় 8 লাখ কোটি টাকায়। কারণ এখন প্রতি বছর এটি 9 থেকে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এই পুরো বিষয়টিতে যার যোগদান সবচেয়ে বেশি সেটি হলো QSR। এই QSR এর মানে হলো কুইক সার্ভিস রেস্টুরেন্ট, যা প্রতি বছর 17 থেকে 18% হারে বেড়ে চলেছে। 2025 অবধি এই QSR এর মোট মার্কেট সাইজ ভারতবর্ষে 76,000 কোটি টাকা হয়ে যাবে। আর যদি এই মুহূর্তের কথাই ধরা যায়, তাহলে FSSAI এর অন্তর্গত এই ইন্ডাস্ট্রি এখনও বেশিরভাগটাই অসংগঠিত বা আনঅর্গানাইজড। 2020 সাল অবধি 39% অর্গানাইজ ছিল। 2025 অবধি সেটা বেড়ে 50% হয়ে যাবে। এবার যদি অর্গানাইজড ক্ষেত্রগুলোর কথা বলি, সেখানে অনেক বড় বড় নাম আসতে থাকবে, যেমন KFC, ডমিনোস, পিৎজা হাট, বার্গার কিং ইত্যাদি। আমরা যদি ভারতীয় QSR এর কথা বলি, তাহলে যে নামগুলো উঠে আসবে সেগুলো হলো পিৎজা কর্নার, হলদিরাম, জাম্বো কিং ইত্যাদি। এছাড়াও আছে চায় পয়েন্ট বা MBA চায়ওয়ালার মতো আরও অনেক ব্র্যান্ড। এবং এত সব নামের মধ্যে আরও একটি নাম হলো ওয়াও মোমো, যা ভীষণ দ্রুত বেগে ভারতীয় মোমো প্রেমীদের মনে একটা বড়সড় জায়গা করে নিচ্ছে। আজকের তারিখে দাঁড়িয়ে তা সম্পূর্ণ অর্গানাইজড মোমো মার্কেটের 90%ই দখল করে রেখেছে। তার পাশাপাশি প্রায় 1250 কোটির কোম্পানি ভ্যালুর সঙ্গে ভারতীয় মোমো বাজারে রাজ করে বেড়াচ্ছে। এবার জানতে হবে এই গল্পের সূত্রপাত ঠিক কোথা থেকে শুরু হয়েছিল। বন্ধুরা, শুনলে অবাক হবেন, সারা ভারত জুড়ে রমরমিয়ে চলা এই ব্যবসার যে গল্পটা, সেটা শুরু হয়েছিল অন্য কোথাও না, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে। তাও এই স্টার্টআপ মাত্র 30,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। ভাবুন তো, সেখান থেকে আজ 1250 কোটির মার্কেট ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে এটি। এই ওয়াও মোমোর গল্প শুধুই মোমোর বা বিজনেসের গল্প না, এটা এমনই এক অনুপ্রেরণামূলক গল্প যা প্রতিটি নতুন বিজনেসম্যানকে নিজের সাফল্যের সিঁড়িতে আরও এক ধাপ উঠতে অনুপ্রেরণা যোগাবে। গড়িয়াহাটে বাবার কাপড় দোকান দেখাশোনা করা সাগর দারিয়ানি ছোটবেলা থেকেই একজন ভালো বিক্রেতা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে মল কালচার এভাবে বেড়ে ওঠার আগে কলকাতার এই জায়গা রেডিমেড জামা কাপড় কেনাকাটার জন্য সাধারণ মানুষের কাছে সব থেকে পছন্দের জায়গাগুলোর যে তালিকা, তার একদম প্রথমে ছিল। তেমনি এক জনপ্রিয় জামা কাপড়ের দোকানে বাবার সঙ্গে বসা সাগরের প্রধান কাজ ছিল খরিদ্দারকে পুরনো জামা কাপড়ের স্টকগুলো বিক্রি করা। সাগরের নানা সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে যে তার আসল প্রশিক্ষণ শুরু হয়েছিল ওখান থেকেই। কিভাবে একটা ভালো পণ্য সঠিক জনের কাছে সুন্দরভাবে বিক্রি করা যায়, তা তিনি তখন থেকেই শিখতে শুরু করেছিলেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে 32 বছর বয়সী সাগরকে তার নিজস্ব ব্যবসা শুরু করার ক্ষেত্রে এটি বিশেষভাবে সাহায্য করেছিল। সাগরের কথা অনুযায়ী সে পড়াশোনায় বিশেষ ভালো ছিল না, আর CAT অর্থাৎ ক্যাট পরীক্ষায় সাফল্য পেতে যেটা সব থেকে বেশি জরুরি তা হলো অঙ্কের দখল। অঙ্কে বিশেষ পটু না হলে এই সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই সে নিজেও জানতো যে বড় বিজনেস কলেজে সে জায়গা পাবে না। এদিকে সে যখন তার বন্ধু বিনোদের সঙ্গে ওয়াও মোমোর পথে পা বাড়ালো, তখন তাদের অভিজ্ঞতাও খুব বেশি ছিল না। তার উপর ইনভেস্ট করার মতো বিপুল পরিমাণ অর্থও নেই। তারা তাদের বাড়ি থেকে মাত্র 30,000 টাকাকে সম্বল করে এই ব্যবসা করার জন্য এগোয়। কিন্তু কি জানেন তো, শুধু টাকাই একটা ব্যবসা বা সাফল্যের মান নির্ধারণ করতে পারে না।
চাই ব্যবসা চালানোর মতো বুদ্ধি, আর সেই বুদ্ধিকেই কাজে লাগায় সাগর আর বিনোদ। ওয়াও মোমোর ব্যবসায় নিয়োগ করা হয় খুব অল্প পরিমাণে অর্থ, কিন্তু বুদ্ধিমত্তার জোরে তাকে সাজিয়ে তোলা হয় খুব আকর্ষণীয় এবং প্রভাবশালী পদ্ধতিতে। দোকানের উজ্জ্বল রং বা প্রোডাক্ট ওরিয়েন্টেড ক্যাম্পেইন তারই উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। এছাড়াও তারা এই ব্যবসার জন্য যথেষ্ট পরিমাণ সোশ্যাল নেটওয়ার্কের ব্যবহার করে থাকে। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এখানে আপনি যদি কোনো জিনিস দেখান বা জনসমক্ষে নিয়ে আসেন, তাহলে তৎক্ষণাৎ তার উপর মানুষের দৃষ্টিভঙ্গি আপনি জেনে যেতে সক্ষম হবেন। সাগর মনে করেন কোনো ব্যবসায় সফলতা নিয়ে আসার জন্য তার কনসেপ্ট একেবারে ঠিকঠাক হতে হবে, যেটা তাদের ক্ষেত্রে ঘটেছিল। মোমো তৈরি ও বিক্রির বিষয়ে তাদের এই পদক্ষেপ একেবারে সঠিক ছিল। আপনি এই কথাটা আপনার জীবন ও ক্যারিয়ারে সব সময় মনে রাখবেন বন্ধু। দেখেছেন তো, আমি প্রথমেই বলেছিলাম এই গল্প শুধু মোমোর বা বিজনেসের নয়, এই গল্প জিরো থেকে হিরো হওয়ার। আপনি যদি একজন ইয়াং বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে সাগর আর বিনোদের গল্প অর্থাৎ ওয়াও মোমোর গল্প আপনার ব্যবসায়িক জীবনের এক উল্লেখযোগ্য পাঠ হতে পারে। আচ্ছা, বাঙালি সর্বপ্রথম মোমোর নাম কোন গল্প বা সিনেমায় শুনেছিল বলতে পারবেন? মনে আছে কি? না, আমারও তা জানা নেই, কিন্তু শুনলে হয়তো আপনার হাসি পাবে। তবুও বলি, মোমো নামের চমৎকার এই খাবারটির নাম আমি সর্বপ্রথম জানতে পেরেছিলাম সত্যজিৎ রায়ের যত কাণ্ড কাঠমান্ডুতে গল্পটি পড়ার সময়। তারপর থেকে বহুবার বাংলা তথা ভারতীয় সাহিত্যে মোমোর নাম বারবার এসেছে এবং আসছেও। আর বন্ধুরা, আমি মোমো কোথায় প্রথম খেয়েছিলাম জানেন? সিকিমে। তা আপনার প্রথম মোমোর অভিজ্ঞতা কোথায় হয়েছিল? একটা কথা কিন্তু বলতেই হবে, মোমোকে যে আমরা আরো নানান রকম স্বাদে পেতে পারি, এটা জানা বা বোঝার কোনো অবকাশই পেতাম না। যদি না ওয়াও মোমো থাকতো। ওয়াও মোমো, এই কথা শুনেই অনেকের জিভে জল চলে এসেছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের লক্ষ্য আপনার জিভে জল আনা নয়, বরং আপনার বুদ্ধির বাতি কিভাবে জ্বালানো যায় তার ব্যবস্থা করা। আর তার জন্য দরকার সাগর আর বিনোদের গল্প শোনা। আমরা প্রত্যেকেই জানি এবং মানি যে জীবনে একটা সত্যিকারের বন্ধুর কতটা প্রয়োজন আছে। তা সে নন্টে ফন্টে বা জয়বিরু যে কোনো জুটি হলেই চলবে। যদি কোনোভাবে নিজের চলার পথে একটা ভীরুকে পেয়ে যাওয়া যায়, তাহলে আপনারও জীবনের নৌকো তরতরিয়ে এগিয়ে যেতে পারে সাফল্যের দিকে। কিন্তু বন্ধুরা, সেটা পাওয়া খুবই মুশকিল। এই মুশকিলকেই জয় করেছিল সাগর। গল্পটা শুরু সেন্ট জেমস স্কুলের গেটের বাইরে বসে থাকা একটা মোমোর দোকান থেকে। ওই দোকানেই রোজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাগর দারিয়ানি মোমো খেত। তখন থেকেই সে একজন মোমো প্রেমী হয়ে উঠেছিল। ছোট থেকেই তার স্বপ্ন ছিল নিজস্ব একটা ব্যবসা দাঁড় করানো, যা একটা মধ্যবিত্ত পরিবারে ঘুমিয়ে দেখা স্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই সাগরের স্বপ্ন আর 5টা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মতো সময়ের নিয়মে চাপা পড়ে যায়। এরপর স্কুল থেকে পাস আউট হয়ে সাগর পৌঁছল কলেজে। কলেজে পড়ল বিকম নিয়ে। সেখানেই পরিচয় হলো বিনোদ কুমার হোমগাইয়ের সঙ্গে। জন্মসূত্রে একজন নেপালি হওয়ায় বিনোদের পছন্দের খাবারের তালিকায় মোমো অন্যতম প্রধান খাবার হবে, সেটা আমাদের সকলেরই জানা কথা। সেটা ছাড়াও তাদের দুজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আরও একটা বিষয়। কি সেটা? সেটা হলো বিজনেস। ফলে দুজনের বন্ধুত্ব গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত আলাপচারিতা চলাকালীন একটা সময় সাগরের মনে হলো বার্গার মার্কেট দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে, পিৎজা মার্কেট সেটাও দাঁড়িয়ে গেছে, বাকি আছে শুধু মোমোর মার্কেট, যার উপর এখনো তেমন কিছু কাজ হয়নি। কিন্তু মানুষের মোমোর প্রতি ভালোবাসা প্রতিদিন প্রতি মুহূর্তে ক্রমশ বেড়েই চলেছে। সাধারণভাবে ফুটপাতের চলমান দোকানগুলোতেই মোমো বিক্রি হচ্ছে। এইসব জিনিসই মাথায় রেখে 2008 সালে তারা কেবল 30,000 টাকা, 200 স্কোয়ার ফুটের একটা রান্নাঘর এবং একজন শেফকে নিয়ে শুরু করে তাদের বিজনেসের যাত্রা। ব্যাস, তারপর থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়। তারপর নিজেদের প্রথম আউটলেট খোলার জন্য সাগর আর বিনোদ সুপার মার্কেটে গেল। সেখানে একটা ছোট কোনো জায়গা বেছে নেয় নিজেদের জন্য। সেখানে নিজেরাই যাতায়াত করা প্রতিটি ব্যক্তির কাছে
নিজেদের প্রোডাক্ট বেচতে থাকে তারা। বন্ধুরা, এক্ষেত্রে জানা প্রয়োজন, কোনো জিনিস প্রথম শুরু করলে যা হয় আর কি, খুব কমই লোক তাদের মোমো খাওয়ার জন্য আগ্রহ দেখাতো। যাই হোক, এভাবেই শুরু হয়ে তাদের ব্যবসার প্রথম দিনের উপার্জন ছিল মাত্র 2200 টাকা। প্রথম মাসের উপার্জন ছিল 53,000 টাকা। তারা প্রতি প্লেট মোমোর দাম রেখেছিলেন মাত্র 40 টাকা। প্রথম স্টলে সাফল্য পাওয়ার 4 মাস পর কলকাতার সাউথ সিটি মলে তারা তাদের দ্বিতীয় শাখা খোলে। এখানে স্টল খোলায় তাদের ব্যবসা একটা নতুন মোড় নেয়। এই স্টল খোলার পরপরই তাদের উপার্জন মাসে 50,000 থেকে বেড়ে দাঁড়ায় একেবারে 9 লক্ষ টাকায়। বর্তমানে এরা 2700-রও বেশি জনকে কর্মসংস্থান দিচ্ছে। 19টারও বেশি শহরে তাদের 425টারও বেশি আউটলেট আছে। পাশাপাশি আজকের তারিখে প্রতি মাসে 20 থেকে 22,000 কোটি টাকার রেভিনিউ পাচ্ছে তারা, এবং প্রচুর মানুষকে পছন্দমতো মোমোর স্বাদে সন্তুষ্ট করছে। শেফ রামজি ওয়াও মোমোর ন্যাশনাল হেড শেফ। তিনি যখন প্রথম ওয়াও মোমোর সঙ্গে কাজ শুরু করেছিলেন তখন তার বেতন ছিল মাত্র 3,000 টাকা, আর এখন প্রতি মাসে তার বেতন দাঁড়িয়েছে প্রায় 1.5 লাখ টাকা। এই ওয়াও মোমোর মার্কেটিং সামলায় সাগর নিজেই এবং অপারেটিং সামলায় বিনোদ। বন্ধুরা, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এত বড় ব্যবসা শুরু করতে মাত্র 30,000 টাকা কিভাবে কাজে লাগলো? কিভাবে সামান্য পুঁজি দিয়ে তারা তাদের যাত্রা শুরু করলো? সেটাও আমি বলবো আপনাদের। ভারতবর্ষের একটা বিশেষত্ব হলো এখানে অস্থায়ী ব্যবসা খুব ভালো চলে। সাগর আর বিনোদও সেই জায়গা থেকে শুরু করে আজ এই সাফল্য পেয়েছে। তাদের প্রথম লক্ষ্য ছিল এমন জায়গায় তাদের প্রথম স্টল খোলা যেখানে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা চলতে থাকে, যাতে তাদের বিক্রিও বেশি পরিমাণে হয়। এর জন্য তারা অন্যতম পরিচিত একটি জায়গা অর্থাৎ স্পেন্সারের মালিকের সঙ্গে কথা বলে এবং তাদের ভাড়া দেওয়ার পরিবর্তে লাভ ভাগ করে নেওয়ার পরামর্শ দেয়। অর্থাৎ ওয়াও মোমোর যে লাভ হবে তার 18% পাবে স্পেন্সার। সেখানে প্রথম মাসেই তাদের লাভ ভাগ করত এবং ফ্রিতে উদাহরণস্বরূপ সবাইকে টেস্ট করতে দিত। তার বিশ্বাস ছিল মানুষ একবার যদি এটা মুখে দেয় তাহলে ওয়াও না বলে থাকতে পারবে না। তাদের এই উন্নতি দেখে স্পেন্সারও তাদের একটা দোকান অফার করে এবং আশানুরূপভাবেই তাদের দ্বিতীয় মাসের লাভ দাঁড়ায় সোজাসুজি 1 লাফে 2 লক্ষ টাকায়। তারপর তা হয় ক্রমে 7 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকা। এভাবে আজ তা এসে পৌঁছেছে 1250 কোটি টাকায়। আর এভাবেই মোমোর নতুনত্ব ধরন বাড়াতে থাকার সঙ্গে সঙ্গে তাদের লাভও প্রতি মাসে বিপুলভাবে বাড়তে থাকে। ওয়াও মোমোর কাহিনী তো শুরু হলো, কিন্তু শুধু এটুকুতেই থেমে গেলে কি চলবে? তার পাশাপাশি জানতে হবে অনেক কিছুই। আর বন্ধুরা, তার জন্য শুনতে হবে এই ওয়াও মোমোর পরবর্তী এপিসোডগুলো। আর হ্যাঁ, কেমন লাগছে এপিসোডগুলো, কেমন লাগছে ওয়াও মোমোর এই জার্নির গল্পটা, সেটা অবশ্যই আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।